গাড়িটা নষ্ট হওয়ার সময় পেল না, হেঁটে যেতে হবে না? আরে না, এই রিক্সা তো পাইছি একটা। এই রিক্সা যাবে, চলো একটু। কই যাবেন স্যার? এই সামনে। না, আমি যাব না, আপনি অন্যের সাথে চলে যান। বাহ, চমৎকার! কোটিপতি ব্যাংকার রাজু চৌধুরীর সুশিক্ষিত ছেলে রিক্সা চালাচ্ছে। বাহ, কি ডিগনিটি আমার, তাই না? আমাকে দেখতে হচ্ছে আমার ছেলে বেস্ট প্রফেশন বেছে নিয়েছে। চৌধুরী সাহেব, আপনি যদি এই কথাটা সবার সামনে বুক ফুলায় বলতে পারতেন তাহলে খুব খুশি হতাম। চুপ কর বেয়াদব ছেলে, বাবার নাম ধরে ডাকছিস? এই শিক্ষা দিয়েছি তোকে আমরা? মা, যেদিন তোমরা আমাকে বাড়ি থেকে বের করে দিছিলা না, সেই দিনই ভুলে গেছি যে আমার একটা পরিবার আছে, আমার বাপ মা আছে। চমৎকার, চমৎকার! এই জন্য ওকে গর্ভধারণ করেছিলে, ওকে মানুষ করতে গিয়ে এত কষ্ট করেছিল, ওকে এমএ পাস করানোর পর এই দিন দেখতে হলো আমার ছেলে রিক্সা চালায়, একটা চাকরি করে খাওয়ার মুরত নেই। চাকরি কথা বলতেছো বাবা? চাকরি? হ্যাঁ, তুমি তো ব্যাংকে চাকরি করো, আমিও ব্যাংকে চাকরি করতাম, কিন্তু কি দেখলাম যে প্রতিটা সেক্টরে ঘুষ খেতে হয়, প্রতিটা পাতা উল্টালে ঘুষ খেতে হয়। এর জন্য আমি ব্যাংকের জবটা ছেড়ে দিচ্ছি। তারপর কি করলাম? এয়ারপোর্টে জব নিলাম, সেখানেও সেম অবস্থা, প্রতিটা সেক্টরে ঘুষ খেতে হয়। আমার দ্বারা ঘুষ খাওয়া সম্ভব না। আমি ছোট থেকেই চাইছি যে আমি সব সময় সৎ পথে উপার্জন করব। এর জন্যই এই রিক্সাটা বেছে নিচ্ছি। আমি তো চা বানাতে পারবো না বাবা, আমি রিক্সা চালিয়ে সৎ পথে যে কয় টাকা ইনকাম করতে পারি সেটা দিয়ে ডাল ভাত খেয়ে আমি অনেক সুখে আছি। আমি সৎ পথে অল্প টাকা ইনকাম করে ডাল ভাত খেয়ে যে তৃপ্তি পাই না, তোমার অসৎ পথের টাকায় পোলাও কুরমা খেয়েও সে তৃপ্তি কখনো পাই নাই। চুপ! আর একটা কথা বলবি না। আমি ব্যাংকে চাকরি করে হোক, ঘুষ খেয়ে হোক, যেভাবে হোক, গাড়ি বাড়ি অর্থ প্রতিপত্তি সব করেছি। যেদিন সেই রকম করে আমার সমকক্ষ হতে পারবি, সেই দিন আমার চোখের দিকে তাকিয়ে কথা বলিস। এই চলো। হেঁটেই যেতে হবে। বেয়াদব তুমি! কি ব্যাপার, ঘরে না গিয়ে কাজ শেষে এখানে এসে বসে আছো কেন? তোমার কি মন খারাপ? না, কিছু হয় নাই, এমনিই বসে আছি। এমনি বসে আছো? তোমার কথা তো বিশ্বাস হয় না। তোমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে। আমাকে সত্যিটা বলবা? কিছু হয় নাই, এমনি ভালো লাগতেছে না। ওই হয়েছে কি, আজকে বাবার সাথে দেখা হয়েছিল। কি, তোমার বাবার সাথে দেখা হয়েছিল? তো তোমার বাবাকে নিয়ে আসলে না কেন? আর বইলো না, ওই বাবা আর মা কোথায় যেন যাচ্ছে, আমাকে এসে বলতেছে এই রিক্সা যাবে। আমারও না হঠাৎ করেই মাথাটা গরম হয়ে গেল। আমি বলছি না, আমি যাব না, আপনারা অন্য রিক্সায় যান। এই বলার সাথে সাথে মনে করো আমার সাথে খারাপ ব্যবহার শুরু করছে, আমাকে নিচে দেখায় কথা বলা শুরু করছে। হঠাৎ করে মাথাটা গরম হয়ে গেল। তারপরে আমারও মুখে যা আসলো আমি বললাম, ইচ্ছা মতো বললাম, ছাড় দিই নাই। কিন্তু এখন না খুব খারাপ লাগতেছে যে বাবার সাথে এতদিন পর দেখা হইলো, ভালো করে কথাবার্তা বললাম না, খারাপ ভাষায় কথা বললাম, খুব খারাপ লাগতেছে আমার। ফয়েজ, তারা তোমার বাবা মা, তাদের সাথে তুমি খারাপ ব্যবহার করতে পারো না। আর তুমি তাদের সাথে কেন খারাপ ব্যবহার করতেছো আমি তো বুঝতে পারতেছি না। কি এমনটা হয়েছিল যে তুমি তোমার বাবা মার সাথে খারাপ ব্যবহার করা শুরু করে দিছো? কি হয়েছিল তাহলে শোনো। ম্যানেজার সাহেব, ওই 2 কোটি টাকা আমি পাস করে দিয়েছি।
হ্যাঁ, 20 লাখ টাকা আমার অ্যাকাউন্টে আসছে, ওটা আমার অ্যাকাউন্টে ক্যাশ করে দেন। বাবা, আমি একটু রাখছি, পরে কথা বলি। আর কত ক্যাশ করবা? আর কত? বয়স তার কম হলো না, এইবার এইসব বন্ধ করো। ক্যাশ করতে পেরেছি বলেই তোকে আজ মানুষের মতো মানুষ করতে পেরেছি, তোকে সুশিক্ষায় শিক্ষিত করেছি। হ্যাঁ বাবা, তুমি আমার জন্য অনেক কিছু করে ফেলছো। আমি একটা ব্যাংকারের ছেলে, আমি রাস্তা দিয়ে হাঁটতে পারি না, মানুষ আমাকে দেখলে চিৎকারি মেরে কথা বলে। ওই যে দেখো সুদ করে চলে যাচ্ছে, ওই যে দেখো ঘুষ করে চলে যাচ্ছে। লজ্জায় আমার মাথা কাটা যায়, আমি মানুষের সামনে কথা বলতে পারি না। বাবা, তুমি আমার জন্য অনেক কিছু করে ফেলছো। হ্যাঁ, আমি সুদ খাই দেখেই 3টা বাড়ি করতে পেরেছি, আমি ঘুষ খাই দেখে আমি 3টা গাড়ি করেছি, আমি ঘুষ খাই দেখে ব্যাংক ব্যালেন্স করেছি, আলিশান বাড়ি করেছি যেখানে তুমি ঘুমাও। আমার দরকার নাই, আমার এরকম আলিশান বাড়ি দরকার নাই, এরকম আলিশান গাড়ি দরকার নাই বাবা। আমি এসি গাড়িতে না চড়ে আমি কমফর্ট ফিল করব আমি লোকাল বাসে চড়ে। আর আমার এরকম আলিশান বাড়ি দরকার নাই, প্রয়োজন আমি রাস্তায় থাকবো, গাছের নিচে ঘুমাবো। তারপরও আমি সৎ পথে টাকায় চলতে চাই। তোমার অসৎ পথে টাকা না, আমার দম বন্ধ হয়ে আসতেছে। নাটক সিনেমা দেখে দেখে তো ভালোই ডায়লগ শিখেছো, বাস্তবে একটু যে দেখো না কেন, কত ধানে কত চাল বুঝতে পারবে। এখনো তো বাপের হোটেলে খাও, একটা পয়সা কামাই করা মুরুদ নাই, বড় বড় কথা না। আমি বুঝতে পারছি বাবা, আমি বুঝতে পারছি যে তুমি আমার কথা শুনবা না। আমি যত পর্যন্ত এই বাড়িতে আছি, আমি তোমাকে কখনো ভালো করতে পারবো না। অনেক বলেছো, অনেক শুনেছি, আর বলার দরকার নাই। এখন তুমি ভিতরে যাও, তোমার মা খাবার নিয়ে বসে আছে, খাবার খেয়ে আমাদেরকে উদ্ধার করো। যাও, তাতেই হবে আজকের রাতের তোমার এই উপদেশ বাণী। যাও। খুব তো বড় বড় লেকচার ছাড়ো, 2 পয়সার মুরুদ নেই রোজগার করতে, উনি বড় বড় লেকচার ছাড়ে। আরে আজ পর্যন্ত একটা চাকরির ব্যবস্থা করতে পারোনি, আসছো বাবার সঙ্গে কথা বলতে না, সারাদিন পর তো ওই সন্ধ্যায় আমারই ঘরে তোমাকে খেতে হয়। এত বড় বড় কথা আসে কোত্থেকে? যত বড় মুখ না উনি তত বড় কথা দেখায়। মাশাল্লাহ মাশাল্লাহ, খাওয়া দাওয়া যা করলাম মাশাল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। বিয়ান সাহেব, খাওয়া দাওয়া যা করলাম তো ভালো হলো। আমার ছেলে আপনার মেয়েরে পছন্দ করে, আপনার মেয়েও আমার ছেলেরে পছন্দ করে। তো এখন একটা ভালো দিনক্ষণ দেখা বিয়ের দিন তারিখটা ধার্য করেন। হ আম্মু, আমি নুসরাতরে অনেক পছন্দ করি, নুসরাতও আমার অনেক পছন্দ করে। আমাদের অনেক ইচ্ছা ছিল আমাদের দুইজনের পরিবার একসাথে বৈশা এইভাবে আমাদের বিয়ের দিন তারিখ ঠিক করব। আপনারা যেহেতু এখন একত্রিত হয়ে গেছেন, আপনারা মিলামিশা একটা শুভ দিনক্ষণ দেখা আমাদের বিয়ের তারিখটা ঠিক করে ফেলুন। বাবাজি, আমি তো মেয়ের মা, আমি কি ঠিক করব? বিয়ে সাহেব, আপনিই ঠিক করেন। আপনি যে দিন ঠিক করবেন সেই দিনেই ওগো দুইজনের বিয়ে হইব। আপা, বিয়ের দিন তারিখ ঠিক করার আগে ওই যে শর্তটা দিয়েছিলাম, ওই শর্তের কথাটা আমার শাশুড়িকে কই। বিয়ান সাহেব, আমার একখান কথা ছিল। আবার কি কথা? আমার লজ্জার কিছু নাই কো। আমার ছেলের একটা শখ ছিল, এটা তো ওর মুখ তো বলতে পারে না, তাই আমি বাপ হয়ে বলতেছি। কি শখ? একটা মোটর সাইকেল যদি দিতেন তাহলে আমার ছেলে খুব খুশি হইতো। আব্বা, কিভাবে আবদার করতে হয় এটা এখন শিখো নাই। শ্বশুর বাড়ি কখনো আবদার করছো এজন্য জানো না। আমি বলি আসলে কি আম্মা, আব্বা বয়স হয়ে গেছে তো গোছায় ওইভাবে বলতে পারে না। মনে করেন আমি আপনার মেয়ের বিয়ে করলাম, আমি তো উচ্চশিক্ষায় শিক্ষিত, আপনার মেয়েও উচ্চশিক্ষায় শিক্ষিত। আমি একটা অফিসের মধ্যে চাকরি করলে আমার প্রতিদিন যাওয়া আসার জন্য একটা হুন্ডা হলে ভালো হয়। আবার মনে করেন আপনার মেয়ে হঠাৎ করে আপনার দেখতে মন চাইলো, এই যে আমার ছোট শালিটা হইব, আমার হবু শালি, ওরে দেখতে মন চাইলো, কি করব তখন? তখন কি অটো খুঁজবো, গাড়ি খুঁজবো? হুট করে একটা হুন্ডা থাকলে চট করে এসে নামায় দিয়া আমি আবার চলে গেলাম, আমার তো ওর অনেক কাজ কাম। এজন্য ভাবলাম যে সব কিছুই তো ভবিষ্যতের কথা চিন্তা করতে হয়। আবার যদি ইন ফিউচার আপনার একটা আল্লাহর রহমতে নাতিনৎকর হয়,
ওরা হওয়ার সাথে সাথে যদি দেখে বাপের একটা গাড়ি আছে ভালো হয় না। এই জন্য আপনারা যদি আমার একটা বাইক দিতেন। আমার তেমন কিছু চাওয়া পাওয়ার নাই। শ্বশুর বাড়ি কারা চায়? যারা ছোট লোক। আমরা তো ছোট লোক না। আমগো আল্লাহ মন মানসিকতা দিছে, আমগো মানিজ্জত দিছে, আমগো একটা হুন্ডা দিলেই হয়। মাহফুজ, তুমি এসব কি বলতেছো? তুমি খুব ভালো মতোই জানো যে আমার মা এরকম সামর্থ্য নাই যে তোমার একটা মোটরসাইকেল দিব। আর একটা মোটরসাইকেলের দাম 1 থেকে 2 লাখ টাকা। এত টাকা আমার মায় কই পাইবো? আর তার থেকেও বড় কথা, তুমি তো আমার এই কথা কোনোদিন জানাও নাই যে তোমার একটা মোটরসাইকেল লাগবে। তুমি তো সবসময় এটাই বলছো যে তোমার কিছুই লাগবে না, আমি হইলেই তোমার হইব। আর এখন বিয়ের যখন ডেট ফিক্স করার কথা হইতেছে, তখন তুমি এই সত্য দিলা? বোকা মাইয়ার মতো কথা বল। শোনো, 10টা কথা না হইলে কখনো বিয়ে হয় না। বিয়ের আগে 10টা কথা হইতে হয়। আর আমি তো বড় কিছু চাই নাই। আমি তো ছোট লোক না যে শ্বশুর বাড়ি যৌতুক চামো। আমরা কি যৌতুক চাইছি? আমার বংশের মধ্যে কেউ কোনোদিন যৌতুক চাইছে? আমরা যৌতুকের লোভে আমরা বিয়ে করি না। চাইছি কেন? ভবিষ্যতের কথা চিন্তা কইরা। তোমার কথা চিন্তা করছি, আঙ্গ ভবিষ্যতে বাচ্চা কাচ্চার কথা চিন্তা করছি। আবার যদি মাঝে মধ্যে আমার একটু উপকার হইব, আমি যদি অফিসে আসা যাওয়া করি। 10 কথা না হইলে যেমন বিয়ে হয় না, তেমন হুন্ডা না হইলে আমি বিয়ে করবো না। আমার সাপ সাপ কথা হইলো, একজন মা তার সন্তানের জন্য চাইলে সবকিছু করতে পারে। আর তোমরা তো 2টা মাত্র মাইয়া, কোনো পোলাও নাই। সারা বছর গার্মেন্টসের মধ্যে চাকরি করছে, ডিপিএস করে নাই। ওইখান থেকে টাকা বের করে আমার একটা হুন্ডা দিলেই হইব। আমি আর বেশি কথা বাড়াইতে চাই না। আব্বা চলেন উঠি। বাবাজি, তুমি তো জানোই আমি গার্মেন্টসে চাকরি করি। যা পাই 2টা মেয়ে নিয়ে আমাদের সুন্দর মতো সংসারটা চলে। আমার এত ক্ষমতা নাই যে তোমার একটা হোন্ডা দিব। একটা হোন্ডা দিতে গেলেও, একটা ভালো হোন্ডা দিতে গেলেও 2 লক্ষ টাকা লাগবে। এত টাকা আমি কই পাবো? আর তুমি তো জানি শুনেই আমার মেয়ের সাথে সম্পর্ক করছো। বিয়ে সাহেব, আপনি আপনার ছেলের বোঝান না। এটা কেমনে সম্ভব? আমার পক্ষে তো এত টাকা দিয়ে হোন্ডা কিনে দেওয়া সম্ভব না। বিয়ান সাহেব, আমি আর কি কমু? আমার পোলার কথাই আমার কথা। সিদুলা ভাই, আপনার ভালোবাসার দাম মাত্র 2 লাখ টাকা। এইবার তো আমি বুঝতে পারছি আপনি তো আমার বোনের ভালোই বাসেন না। এই 2 লাখ টাকার জন্য আমার বোনের পেছনে ঘুরঘুর করছেন। সি বলছো যে খুব সুন্দর লাগছে, কিন্তু এই যে পরে দুলাভাইটা বললা, দুলাভাই বললা তো আমার দায়িত্ব তুমি বাড়াই দিছো। তোমাকে বাড়ি থেকে হুন্ডাটা পাঠানোর সাথে সাথে সর্বপ্রথম ওই হুন্ডাতে আমি তোমারে উঠাবো। তাইলে আমি তোমার দুলাভাই হইতে পারবো। তা না হইলে আর কোনোদিন আমি দুলাভাই হইব এই স্বপ্ন দেখো না। আব্বা চলেন, আমরা যে পথে আসছি ওই পথে হাঁটি। চল। মাহফুজ, আসসালামু আলাইকুম। বিয়ে সাহেব, কি হলো মা? ওরা চলে গেল, তুমি একটা কথাও কইলা না। কি কমু ক? 2 লাখ টাকা আমি কই পাবো? এই বিয়া হইব না। কি কো তুমি? 2 লাখ টাকার জন্য তুমি আমার বিয়ে দিবে না? আমার থেকে বড় তোমার কাছে 2 লাখ টাকা? আমি কিছু জানি না। আমি ওরা অনেক ভালোবাসি, ওরা আমি থাকতে পারবো না। যেমনি হোক, যেই করেই হোক, তুমি 2 লাখ টাকা দিয়ে ওরা একটা মোটরসাইকেল কিনা দিবা। আর যদি তা না হয়, আমি বিষ খেয়ে মরে যাব। মা, তুমি যেমনি পারো এই 2 লাখ টাকা ম্যানেজ করো। আনে চলো আমরা চৌধুরী বাড়িতে যাই। শুনছি উনি নাকি সুদে টাকা দেয়। চৌধুরী বাড়ি? ঠিক আছে, চল আমরা চৌধুরী বাড়ি যাই। চলো। চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব, কে? আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ঠিক? আমি মেঘলার আম্মা। ও আচ্ছা, তা কি প্রয়োজনে আপনি আমার কাছে আসছেন? চৌধুরী সাহেব, বিপদে পড়েই আসছি। বিপদে না পড়লে কি আর আপনার কাছে আসতাম? আচ্ছা ঠিক আছে, আপনি বিপদে পড়ছেন, কি জন্য আসছেন, কিসের বিপদ সেটা আমাকে একটু বলবেন? হ্যাঁ, বলার জন্যই তো আসলাম। আমার মেয়ে মেঘলার বিয়ে পাত্রপক্ষ দেখে পছন্দ করছে, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। কিন্তু জানেনই তো এখনকার যুগ জামানা কেমন। মেয়ে বিয়ে দিতে গেলে জামাইরে হুন্ডা দিউন লাগে। তাই ওরা হুন্ডার জন্য 2 লক্ষ টাকা চাইছে। আমি অবশ্য 80,000 টাকা গুছাইছি, আর তো পারতেছি না। এই জন্য চিন্তা করলাম
আপনার কাছ থেকে যদি আমি 1.5 লক্ষ টাকা নেই তাহলে সুন্দর মতো আমার মায়াটার বিয়ে দিতে পারবো। না না, আমি আপনাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। আপনি সাধারণ একটা গার্মেন্টস কর্মী, আপনি কি আমি 1.5 লাখ টাকা দিয়ে বিপদে পড়বো নাকি? আঙ্কেল, আমার আপু না ওই ছেলেটার অনেক বেশি ভালোবাসে, আর আমারে বলছে যদি তারা বিয়ে না করতে পারে তাহলে বিষ খাইবো। আঙ্কেল, আপনি আমার বোনটারে বাঁচান। চৌধুরী সাহেব, আমি বাধ্য হয়ে আপনার কাছে আসছি, আপনি কোনো চিন্তা করেন না, আমি যেভাবেই হোক আপনার টাকা দিব। আপনি টাকাগুলো আমার দিয়ে দেন। আপনি কি চান এই টাকার কারণে আমার মায়ের জীবনটা নষ্ট হয়ে যাক, ও মারা যাক? আচ্ছা, 1.5 লাখ টাকা মাসে সুদ আসবে 15,000 টাকা। আপনি কয় টাকা বেতন পান? চৌধুরী সাহেব, আমি গার্মেন্টস কর্মী, আগে 23,000 টাকা বেতন পাইতাম, এখন আমার বেতন বাইরে 27,000 টাকা হয়েছে। তারপরও ওভার টাইম তো করি, সব মিলে প্রায় 30,000 টাকার মতো পাই। আপনি কোনো চিন্তা করেন না, 30,000 টাকা পাইলে 15,000 টাকা যদি আমি আপনারা দেই, আর 15,000 টাকা থাকবো, তাই দিয়ে আমরা দুইজনে সুন্দর মতো চলতে পারো। আচ্ছা, তা না হয় বুঝলাম, কিন্তু আসল টাকা কেমনে দেবেন? ও, আসল টাকা? চৌধুরী সাহেব, আমার একটা জমি আছে, সেই জমিটা বিক্রির কথাবার্তা চলতেছে, যে কোনো সময় বিক্রি হয়ে যাইব। যদি বিক্রি হয়ে যায় তাহলে আমি আপনার আসল টাকা দিয়ে দিব। কথা যেন মনে থাকে। আসল টাকা আপনি কবে দেবেন সেটার দরকার আমার নেই জানার, কিন্তু প্রতি মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে 15,000 টাকা আমাকে আপনি দিতে হবে। ঠিক আছে চৌধুরী সাহেব, আমি 1 থেকে 5 তারিখের মধ্যেই আপনার টাকা দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আসুন ভিতরে আসুন। দাঁড়াও, কই গো, এই ড্রয়ার থেকে 1.5 লাখ টাকা নিয়ে আসো। এই যে নাও, এখানে 1.5 লাখ টাকাই আছে। দেখো, তোমরা বিপদে পড়ে আসো, আমি টাকার উৎস তোমাদেরকে দেই জোগাড় করে, কিন্তু তারপরেও বদনাম আমাদেরই হয়। একটা কথা বলছি, কিন্তু এই 1 লাখ টাকায় 10,000 টাকা আর 50,000 টাকায় 5,000 টাকা, কথা কিন্তু কথা। মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে যেমনে করে পারেন, কোথায় থেকে পারবেন আমি জানি না, আমার 15,000 টাকা আপনি দেবেন। কথাটা মনে থাকে যেন। এই নেন টাকা। জি চৌধুরী সাহেব, মনে থাকবো না কেন? আপনি এই টাকাটা দিয়ে আমার যে কত বড় উপকার করছেন সেটা আমি বইলে বুঝাইতে পারুম না। আমার মাইয়াডার জীবন বাঁচাইছেন আপনি। আমি ভুলে যাবো প্রত্যেক মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে বেতন পাওয়ার সাথে সাথেই আমি টাকাটা দিয়ে দিব। হ্যাঁ, তা তো দিতেই হবে তোমাকে, কারণ সেই জন্যই তো আমরা এভাবে টাকাটা দিলাম। আর তোমাদের মতো গরিব মানুষ আছে দেখেই তো আমরা আরো বড় লোক হচ্ছি। আর আরেকটা কথা বলি, আমাদের জন্য দোয়া করো, আর ঠিকঠাক মতো চাকরিটা করো, বেতন পাওয়ার সাথে সাথে যাতে সুদের টাকাটা দিয়ে যেতে পারো। ঠিক আছে ভাবি সাহেবা, আমি অবশ্যই আল্লাহর কাছে দোয়া করি। আজকে যদি আপনারা না থাকতেন তাহলে আমাগো মতো গরিব মানুষ কোথায় যায় দাঁড়াইতো? আপনারা আছেন বলেই তো এখনো আমরা বাইচে আছি। আচ্ছা ঠিক আছে, তাইলে এখন আমরা যাই। আচ্ছা, আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো, বাবা, কত টাকা দিলা? আরে বিপদে পড়ছে, মেয়ের বিয়ে দিতে পারে না, কত আর দিলাম, এই 1.5 লাখ টাকা দিয়েছি। বাবা, 1.5 লাখ টাকা? আচ্ছা, মাসে কত টাকা সুদ আসবে? সুদ আর কই বেশি আসে, মাত্র 15,000। 15,000 টাকা? আচ্ছা, তুমি তো ব্যাংকেই জব করো, তুমি তো আসলে ব্যাংকের হিসাবটা ভালো বুঝো। তুমি যদি এই 1.5 লাখ টাকা ব্যাংকে রাখতা তাহলে তোমাকে কত টাকা ইন্টারেস্ট দিত? কত আর দিত, ওই 1250। 1250 টাকা? আচ্ছা বাবা, তুমি যাকে টাকাগুলো সুদে দিছো সে তো একজন
গরিব মানুষ, গার্মেন্টসে কাজ করে খায়। তুমি তো এতগুলো টাকা না দিলেও পারতা, ওনাকে এমনি দিতা 5,000 বা 10,000 টাকা। কারণ এতগুলো টাকা তুমি দিতে পারবে না, কারণ কত টাকা বেতন পায়? তোমাকে প্রতি মাসে 15,000 করে টাকা কিভাবে দিবে? এই কি বলিস তুই? তোর বাবা যে টাকাগুলা দেয় সুদে, এটা একটা রিস্ক আছে না? হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথা বলছো, রিস্ক। আর সেই সুযোগটাই বাবা নিচ্ছে, এসব গরিব মানুষের রক্ত চুষে খাচ্ছে। আচ্ছা বাবা, তুমি তো খুব ভালো করে জানো যে এই মহিলাটা একজন গার্মেন্টস কর্মী, খুব অল্প টাকা বেতনে চাকরি করে। উনি যদি প্রত্যেক মাসে তোমাকে 15,000 করে টাকা দেয়, আমার মনে হয় কি জানো, প্রতি মাসে তোমাকে সে সুদের টাকাটা দেওয়ার পরে তার ঘরে চাল কেনার মতো টাকাটা থাকবে না, হয়তো সে না খেয়ে থাকবে। আর সে না খেয়ে থাকলে তার মন থেকে একটা অভিশাপ আসবে, আর সে অভিশাপে তুমি ধ্বংস হয়ে যাবা। আমাদের ইসলামে কি আছে জানো? আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে যে তুমি যদি কাউকে টাকা পয়সা হাওলাত দাও, তাহলে সেটা ফেরত পাওয়ার আশা দিও না। বাবা, আমাদের হাদিসে স্পষ্ট করে লেখা আছে যে সুদ নেওয়া বা দেওয়া 70 বার করে লেখা আছে হারাম, আর শূকরের মাংস 1 বার লেখা আছে হারাম। বাবা, তুমি জীবনে কখনো আমাকে শূকরের মাংস এনে খাওয়াও নাই, কিন্তু দেখো তো, এত সুন্দর করে আমাদের হাদিসে স্পষ্ট করে লেখার পরেও তুমি প্রতিদিন এই বাড়িতে সুদের টাকা নিয়ে আসতেছো। স্টপ ইট! অনেক বড় বড় কথা শিখেছো না? অনেক বড় বড় কথা, বাবা মার চোখের দিকে চোখ রেখে কথা বলতেছো। আরে একটা পয়সা যার রোজগার করার মুরত নাই, তার মুখে এত বড় বড় কথা আসে কোত্থেকে? হ্যাঁ, তুমি আমার আত্মসম্মানে আঘাত করো না? আমার সুদের কথা, ঘুষের কথা প্রকাশ্যে এসে বাবা মার সামনে বলতে লজ্জা করছে না? এই টাকা পয়সা খেয়ে খেয়ে তুমি বড় হয়েছো, এই টাকা পয়সার গাড়ি কেনা গাড়িতেই তুমি চড়েছো, এই টাকা পয়সায় কেনা এসিতেই তুমি ঘুমাও। আজ থেকে তোমার সবকিছু বন্ধ। আর কখনো যদি তুমি আমার সুদ ঘুষ নিয়ে কথা বলো, তাহলে তুমি একটা ছেলে বলে আমি তোমাকে আর স্পেয়ার করব না, তোমাকে আমি তেজ্য পুত্র করব। তুমি আমাকে কি তেজ্য পুত্র করবা? আমি তোমাকে তেজ্য পিতা করলাম। তোমার এই বাড়িতে হারাম খাওয়ার চাইতে রাস্তায় গিয়ে ভিক্ষা করে খাওয়া অনেক ভালো। আমি এই মুহূর্তে তোমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, থাকো তুমি। বাবা যাস না। মা, তুমি জীবনও আমার বাবাকে থামাতে পারো নাই, আর আজকে আমাকেও থামাতে পারবা না। শোন শোন বাবা, আরে যেতে দাও, ওই যাবে, ওই দেখবা সন্ধ্যায় ঠিকই বাড়িতে আসে। যাও, খাবার ব্যবস্থা করো, খাবো, কোথায় লাগছে? সবই তো শুনলা। তারপর যাই হোক, তারা তোমার বাবা মা, অবশ্যই তাদেরকে সম্মান করবা। এখানে অনেকক্ষণ ধরে বসে আছো, খিদা লাগে নাই? হ্যাঁ, অনেক ক্ষুধা লাগছে। তোমার জন্য খাবার রান্না করে বসে আছে, আর তুমি এখানে বসে আছো। চলো চলো। হাত মুখ ধোও, তারপরে আসো। গোসল করে নি একবারে। এত বড় বাড়ি, ও মা গো মা, মেলা বড় লোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে খুঁজছো? জি, এইটা কি রাজু চৌধুরীর বাড়ি? হ্যাঁ, তুমি ঠিক জায়গায় এসেছো। কিছু বলবে? আমি একটু রাজু চৌধুরীর সাথে দেখা করতে চাই। ও আচ্ছা, চলো, উনি ভিতরে আছে। জি, এসো। কি করলাম, কার জন্য করলাম এত কিছু? এই যে টাকা পয়সা, গাড়ি বাড়ি, সবকিছু ওই সন্তানকে ঘিরে। অথচ আজকে ছেলে আমার চোখের দিকে তাকিয়ে আমার সঙ্গে এরকম রুড বিহেভ করলো। আমি কার জন্য করলাম তাহলে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার সাথে কথা বলতে আসছে। যাও বসো। আপনার পরিচয়? কি ব্যাপার,
আপনি আমাকে চিনবেন না, আমার নাম শেফা, আমি আপনাদের ছেলের বউ। তুমি তুমি আমার ছেলের বউ? এই বউ আমাদের ছেলের বউ? তুমি কিসের জন্য আসছো মা? আমি তো আপনাদেরকে আগে কখনো দেখিনি, এইবার প্রথমবার আপনাদেরকে দেখলাম। আমি ফয়েজের মুখ থেকে শুনলাম আপনাদের সাথে নাকি খারাপ ব্যবহার করছো। যতই আপনাদের সাথে খারাপ ব্যবহার করুক, ফয়েজ কিন্তু বাসায় যাওয়ার পরে অনেক কষ্ট পাইছে, কিন্তু আপনাদের সামনে প্রকাশ করতে পারেনি। আমি 3 বছর যাবত ওর সাথে সংসার করছি। এই 3 বছরের মধ্যে আমি অনেকবার দেখেছি ওকে কাঁদতে আপনাদের জন্য। বাথরুমে গিয়েও কান্নাকাটি করে। আমি বুঝতে পারি যে আপনাদের জন্য কান্নাকাটি করে, তাই ভাবলাম আপনাদের কাছে একটু আসি, আমার আসার দরকার। দেখো বৌমা, কি ভেবেছিলাম আর কি হলো, কিভাবে তুমি আমার বাড়িতে আসবে, আর আজকে তুমি কিভাবে আমার বাড়িতে এসেছো। এই বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত এসব কার জন্য করেছি মা? আমার ওই একটা ছেলের জন্য। সেই ছেলেই আমার বাড়ি থেকে চলে গেছে আজ 3 বছর হলো। ও যে বিয়ে করেছে সেটাও আমরা জানি না, ওর ছেলে মেয়ে আছে কিনা সেটাও আমরা জানি না। আজকে শুধু ওই কষ্ট পেয়েছে, কষ্ট যে আমরাও পেয়েছি মা। আমরা চাইনি, আমি চাইনি আমার ছেলের বউ এভাবে আমার সামনে আসুক। আমরা কত স্বপ্ন দেখেছিলাম আমার ছেলেকে ধুমধাম করে বিয়ে দিব, বউকে বউয়ের মতো সাজিয়ে আমার বাড়িতে আনবো। আমার ছেলের বউ আজকে এইভাবে আমার সামনে আসবে, আমি এটা চাইনি গো, আমি এটা চাইনি। শান্ত শান্ত, কেঁদো না তুমি। আমি যে ছেলের জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা করেছি, আমার তিনটা বাড়ি, আমার টাকা পয়সা এত পরিমাণ, আমার 3টা পুরুষ বসে খেলেও তা শেষ হবে না। কিন্তু কিন্তু আমার এমএ পাস ছেলে চাকরি ব্যবসা বাণিজ্য কিচ্ছু না করে আজকে সে রিক্সা চালাচ্ছে, এটাও আমাকে দেখতে হলো। এটা একটা মায়ের জন্য কত কষ্টকর। যখন তুমি মা হবে তখন বুঝতে পারবে। আমি তো এই স্বপ্ন দেখিনি আমার ছেলে রিক্সা চালাবে, আমি তো এটা ভাবতেও পারি না। রাগ দেখিয়ে ছেলের সামনে থেকে চলে এলাম, কিন্তু মনটা তো কাঁদে, বাপের মনটা তো কাঁদে, মায়ের মনটা কাঁদে। আমরা কি করব বলো? ছেলের কাছে ছোট হবো? আম্মা, আপনার ছেলে কেমন তা আপনারা অনেক ভালো করেই জানেন। আমার সাথে বিয়ে হয়েছে 3 বছর, কিন্তু তার আগে কিন্তু আমাদের মধ্যে সম্পর্ক ছিল। যখন আপনাদের কাছে আপনাদের ছেলে ছিল, তখন ও মন থেকে চাইতো যে তার বাবা যেন সৎ পথে থেকে ইনকাম করে। আমাকে বলতো বাবা অনেক টাকা ইনকাম করে, কিন্তু অবৈধ পথে, যেটা ও পছন্দ করতো না। আপনারা সেটা জানেন, আমি জানি, কিন্তু ও সবসময় চায় সৎ পথে থেকে উপার্জন করতে। আপনার ছেলে এমএ পাস, সে কিন্তু চাইলেই ভালো একটা জায়গায় চাকরি করতে পারতো, গভর্নমেন্ট জব করতে পারতো, কিন্তু সে কেন করেনি জানেন? ওইখানে চাকরি নিতে গেলে তাকে অবশ্যই ঘুষ দিয়ে তারপরে চাকরি নিতে হবে, আর না হলে মামু খালু লাগবে যাদের মাধ্যমে ওখানে চাকরি হবে। কিন্তু ও চায় না ঘুষ দিয়ে কোথাও গিয়ে চাকরি নিয়ে সেখানে থাকা অবস্থা আবার অন্যের কাছ থেকে ঘুষ নিতে। আপনাদের ছেলে তো খারাপ করছে না, আমার কোনো সন্তান হয়নি, কিন্তু ফয়েজের কি ইচ্ছা জানেন? ফয়েজ যদি তার সন্তানকে 10টা টাকা ইনকাম করেও তার সন্তানকে খাওয়ায়,
সেটা সে হালাল টাকা উপার্জন করে খাওয়াবে। আপনার ছেলে সে চায় সে যদি ডাল ভাতও খায় সেটা হালাল টাকায় খাবে। এটা আপনাদের একটু বোঝা উচিত। বুঝতে পারছি মা, বুঝতে পারছি, তোমাকে আর বলতে হবে না। শোনো, আমি বলি কি, মানুষের জীবনের টাকা পয়সাই সব না। তুমি আমি টাকা পয়সা দিয়ে কি করবো যদি ছেলেই না পেলাম, ছেলের বই না থাকলো, নাতিপুতির চেহারাই না দেখলাম। আমি চাই না, আমি এইসব টাকা পয়সা কিচ্ছু চাই না। আমি চাই আমার ছেলে বাড়ি আসুক, আমি চাই তুমি হালাল কামাই করো, আমি চাই আমার ছেলের মনের ইচ্ছা পূরণ করতে। ও হালাল কামাই খাবে, আমরাও সেটাই খাবো। আমি 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 আমার ছেলেকে ছাড়া থাকবো না। চলো চলো, আমরা আমার ছেলেকে ফেরত নিয়ে আসি। চলো। আমি জানি ও আসবে না, আসতে চাইবে না। তোমারই রক্ত তো, আমি সবই জানি। তোমাকেও যেমন চিনি, তোমার ছেলেকেও চিনি। মা, এটা আপনাদের ভুল ধারণা। আপনারা যদি আপনার ছেলের সামনে যান, গিয়ে যদি বলেন যে আপনারা হালাল পথে খাবেন, সৎ পথে উপার্জন করবেন, অবশ্যই আপনার ছেলে আপনার সঙ্গে আসবে। কেন আসবে না? কারণ ওরও তো আপনাদের জন্য মন কাঁদে। ছেলেকে আর কতদিন দূরে রাখবেন আপনারা? বাবা, এবার একটু মনটা নরম করেন। আপনার ছেলে কিন্তু আপনাদের জন্য সত্যিই কষ্ট পাচ্ছে। ঠিক আছে, তুমি যখন চাচ্ছ, বাবা যখন বলছে আমি গেলে আমার ছেলে ফিরে আসবে, আমি তোমাকে কথা দিচ্ছি মা, আমি তোমাকেও কথা দিচ্ছি, আমি আজ থেকে আর সুদ ঘুষ ওইসব টাকা স্পর্শ করব না। আমি আমি যত টাকা পয়সা সুদের উপর লাগিয়েছি সব টাকা মৌকুব করে দেবো মা। হ্যাঁ, একটা টাকাও নিব না। তাও চলো, শোনো, তাও আমার আর একটা কথা আছে আমার। বলো বলো বলো। তা তো করবেই, হ্যাঁ। কিছু টাকা এতিমখানায় দেবে, হ্যাঁ। আর তুমি আর আমি হজ করতে যাব। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তোমার আমার মনের আশা পূরণ করে। তাহলে আর বসে থেকে কি হবে বলেন? আপনার ছেলে তো বাড়িতে আছে, চলেন তার কাছে যাই। হ্যাঁ, ঠিক বলেছো বৌমা, চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। চলো বাবা। চলো। বাবা, মা, তোমরা এইখানে? কি ব্যাপার, তোর সৎ পথে রোজগারের ডাল ভাত আমাদের দুজনকে খাওয়াবি না? বাবা কি বলছো? কেন খাওয়াবো না? আসো, ভিতরে আসো। না রে, আজকে ভিতরে যাব না, আজকে তোকে নিতে এসেছি আমি। না বাবা, সেটা সম্ভব না। আমি তোমার অসৎ পথে টাকা চলতে পারবো না। কে বলেছে তুই অসৎ পথের টাকায় চলবি? আমরা এতদিন ভুল করেছি, বৌমা গিয়ে আমাদের সে ভুলটা শুধরাই দিয়েছে। দেখ বাবা, আমি এই টাকা পয়সা গাড়ি বাড়ি যা কিছু করেছি সব তোর ভবিষ্যতের জন্য করেছিলাম। আজ 3 বছর হলো তুই আমার বাড়ি থেকে চলে আসছিস, একবারও খোঁজ নেসনি আমরা দুজন কেমন আছি। টাকা দিয়ে যদি সুখ হতো তাহলে হয়তো অনেক সুখে থাকতাম। আমরা ভেবেছিলাম টাকাই সব, কিন্তু আজকে বৌমা আমাদের চোখের পর্দা ছড়িয়ে দিয়েছে। টাকা কিছুই না, সন্তানের ভালোবাসার কাছে টাকা তো গৌণ। আমি আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি তোর কাছে প্রবেশ করছি। আমি যার কাছে যত সুদের ব্যবসা আমি করেছি, যত টাকা লগ্নি করেছি, আমি সবাইকে সব টাকা মাফ করে দিচ্ছি। বুঝতে পেরেছিস? আমি আর কোনো অন্যায় করব না, কখনো কোনো অন্যায় করব না। আরো একটা কথা বাবা, আমরা সিদ্ধান্ত নিয়েছি তোকে আর বৌমাকে বাড়ি নিয়ে গিয়ে আমরা হজে চলে যাব। ওখান থেকে এসে তুই যে হালাল কামাই খাওয়াবি আমরা সেটাই খাবো। কি এবার হলো তো, নাকি এখনো মায়ের উপর রাগ আছে? কি বৌমা? আমার তো রাগ নেই আপনাদের প্রতি। চলো নিজেদের বাড়িতে চলো। বাবা, তুমি যেহেতু সবকিছু ছেড়ে হজে যাবা, তাহলে আমি আজকে আর পালন করবো না। আমি আমি এই মুহূর্তে আমার বাড়িতে যাব। চলো। চল বাবা, চল বাবা, চলো চলো বাবা। বাবা। হ্যাঁ, চল চল চল।